নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি সুনিতা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জীবনের প্রাপ্তিটাই বেশি, না পাওয়ার সংখ্যা অনেক কম। 93তম জন্মদিনে বললেন প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। লোকসভা নির্বাচনে 14টি আসনই বিজেপি লড়বে, এর মধ্যে 11টি আসন জয় নিশ্চিত, বললেন মন্ত্রী রঞ্জিত। সালের লোকসভা নির্বাচনে শিলচর আসনে কংগ্রেস টিকিট প্রত্যাশী হিসেবে দলের কাছে আবেদন জমা দিলেন অশোক বৈদ্য। চণ্ডীগড় পাথর কোয়েরিতে দুর্নীতি, স্থানীয়দের দালাল ও দুষ্টচক্র বলে অভিহিত অবৈধ কোয়েরির মহালদারের সিএম ভিজিলেন্সের দৃষ্টি আকর্ষণ। বাজারে ছড়ার চুড়াইবাড়ি পুলিশের তল্লাশিতে কন্টেনার লরি থেকে 10 লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ জব্দ। এবারে সংবাদ বিস্তারিত। জীবনে প্রাপ্তিটাই বেশি, না পাওয়ার সংখ্যা অনেক কম। শুক্রবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে নিজের 93তম জন্মদিনের অনুষ্ঠানে এই অনুভূতি প্রকাশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সর্বজন শ্রদ্ধেয় কবীন্দ্র পুরকায়স্থ। এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সর্বজন শ্রদ্ধেয় কবীন্দ্র পুরকায়স্থের 93তম শুভ জন্মদিন পালন করে কাছাড় জেলা বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বক্তব্যে বিজেপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান পর্যন্ত দলের কার্যক্রমের ব্যাখ্যা তুলে ধরেন। জেলা সভাপতি বিমলেন্দু রায়ের সভাপতিত্বে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অভিজিৎ চক্রবর্তী ও শশাঙ্ক পাল, সহসভাপতি গোপাল রায়, নিহার রঞ্জন দাস, মানব সিং, বিশ্বজিৎ দাস সহ মহিলা মোর্চার নেতৃকর্মীরা। এদিন জেলা বিজেপির পক্ষে এক শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, পিতাসম অভিভাবক ছিলেন বলেই এত ঝড়ঝাপটা মাথার উপর দিয়ে গেলেও বুঝতে পারেননি তারা। তিনি আছেন বলেই আজও নিশ্চিন্তে কাজ করতে পারি। তিনি আছেন বলেই জীবনের কঠিন পথ ফুলের মতো কোমল হয়। শুভ জন্মদিনে আপনার আশীর্বাদ সহ সুদীর্ঘ জীবন কামনা করেন। জনতা পার্টি জনসাধারণের কাছে অত্যন্ত গ্রাহ্য হয়। আর ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলে, আর এগিয়ে চলতে চলতে বর্তমানে পর্যায়ে এসে পৌঁছেছে। আমি আশা করি বন্ধুগণ, আপনারা ভারতীয় জনতা পার্টির এই যে মূল কথা যেটা, সেই মূল কথাকে অনুগ্রহ করে গ্রহণ করবেন এবং সেটা নিয়ে জীবন তৈরি চালিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের, সেটা আমরা করতে পারি। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। এই কথা বলেই আমি আজকে আমার বক্তব্য শেষ করি। বন্ধুরা এবং আমাদের অফিসের দলীয় কার্যকর্তা জেলা থেকে আরম্ভ করে মন্ডল স্তর থেকে ঘুরতে আমরা সবাই কার্যকর্তা এখানে নাম নিচ্ছিলাম। আমার দুইজন সাধারণ সম্পাদক আছেন, আরও ভাইস প্রেসিডেন্ট মন্ডলের সভাপতিরা আছেন। তো আপনারা জানেন যে আজকে আমাদের
শ্রদ্ধেয় কবীন্দ্র দা 92 বছর শেষ করে 93তে উনি পড়েছেন। আর ভারতীয় জনতা পার্টি ওনার মানে জন্মদিনটা আমরা প্রতি বছর আমরা কার্যালয়ে পালন করে থাকি। আমরা অন্য কেউ করি না, আগে হয়তো করা হয়েছিল, বিগত আমরা 5 বছর আগে থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা করেছি যে না, দলীয় কার্যালয়ে একমাত্র ওনার থাকবে। কারণ উনি এই নর্থ ইস্টের মধ্যে ভারতীয় জনতা পার্টি উনি জন্ম দিয়েছিলেন। তো ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা, এবং আমি চাইব যে সত্যিও আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী বর্তমান কবীন্দ্র প্রকাশ মহাশয় যাতে আমি গতবারও বলেছিলাম যাতে উনি 100 বছর থাকেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। ওনার আয়ুরা যাতে 100 বছর পূর্ণ হয়। আর উনি যেভাবে পরিশ্রম করে দিয়েছেন, আজকে ফলে আমরা দেখছি সারা ভারতবর্ষে যে ফলটা আসছে ওনার প্রচুর পরিশ্রমের মাধ্যমে হয়েছে। এটা সবাই জানি, আমরা সবাই, এটা ঢুকাবার কিছু নেই। তো আজকের দিনে উনি একটু অসুস্থ, শারীরিক অসুস্থ, আমরা তো উপরে করি, হ্যাঁ, উনি একটু অসুস্থ থাকার জন্য আজকে উপরে করতে পারিনি। তো সবাই যারা আমার কার্যকর্তা আছে সবাই আমরা মিলে আজকে আনন্দ উৎসব করবো দাদাকে নিয়ে। বিজেপি 14টি আসনে লড়বে, তার মধ্যে 11টি আসন নিশ্চিত। বিজেপি বাকি 3টি আসনও জিততে চাইছে। নগাঁও বহরমপুরে মন্ত্রী রঞ্জিত দাস এ মন্তব্য করেছেন। তিনি বলেন, জেপি নাড্ডা এবং অতুল বরা লোকসভা আসনের চুক্তি চূড়ান্ত করবেন। রঞ্জিত দাস, কংগ্রেস প্রার্থীদের মধ্যে তুমুল বিতর্ক ও টানাটানা চলছে। এক্ষেত্রে বিজেপি অবশ্য সম্পূর্ণ বিপরীত। 3টি রাজ্যের সাম্প্রতিক ফলাফল প্রমাণ করেছে যে কোনো দলই জনগণের ঊর্ধ্বে থাকতে পারে না। রঞ্জিত দাস কংগ্রেসকে নিন্দা করেছেন। সরকার জানুয়ারিতে 40 লক্ষ রেশন কার্ড দেওয়া হবে। এছাড়া 1 থেকে 10 জানুয়ারি রেশন কার্ড বিতরণের ব্যবস্থা করা হয়েছে। সরকার সাশ্রয়ী মূল্যের দোকানে চা পাতা ছাড়াও আরও বেশ কিছু জিনিস দেওয়ার ব্যবস্থা করেছে। সমবায় কর্মীদের ন্যায় বিচারের জন্য ধর্মঘট করতে হবে এবং জনগণের অসুবিধা না করে সাশ্রয়ী মূল্যের পণ বিতরণ চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন। 2047 চনৰ ভিতৰত ভাৰতবৰ্ষক এখন আত্মনিৰ্ভৰশীল আৰু বিকশিত ৰাষ্ট্ৰ হিচাপে গঢ় দিয়াৰ স্বপ্ন বাস্তৱিত কৰিম। মনৰ পৰা দাসত্বৰ মনোভাৱ পৰিহাৰ কৰিম। দেশৰ সমৃদ্ধ ঐতিহ্যক লৈ গৌৰৱ কৰিম। দেশৰ একতাৰ বান্ধোন সুদৃঢ় কৰিম আৰু ৰাষ্ট্ৰৰ সুৰক্ষাত নিয়োজিত সকলক সন্মান জনাম। আমাৰ 14খন আসনতে আমি তীব্ৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম। কাৰণ আমাৰ ট্ৰেঞ্চ এটা আছিলে কি, আগতে আছিলে 4টা আমি সাংসদ পাইছিলোঁ। তাৰ পৰৱৰ্তী সময়ত আমি সৰ্বানন্দ সোণোৱালৰ দিনত আমি পালোঁ 7টা। মই যেতিয়া সভাপতি পালোঁ তেতিয়া পালোঁ আমি 9টা পালোঁ। কিন্তু 9টাৰ পিছত এতিয়া নেক্সট সভাপতি আমাৰ ভৱেশ কলিতা হৈছে, সেইটো 11টাটো এনেও হ'ব লাগে আমাৰ আগৰ অংকমতে। গতিকে 7ৰ পৰা আহি মানে 9 আহিলে 9ৰ পৰা 11, 11টাটো নিশ্চিত। বাকী 3খনো আমি আজৰি অনাৰ কাৰণে প্ৰচেষ্টা আমি অব্যাহত ৰাখিছোঁ। যিহেতু আমি পাৰ্টিৰ নেতৃত্বত আমি চলোঁ, আমাৰ যোনে যি নহওক কিয় প্ৰধানমন্ত্ৰী আৰু কি পাৰ্টিৰ তলত, প্ৰধানমন্ত্ৰী যে পাৰ্টিৰ ঊৰ্ধত নহয়। প্ৰধানমন্ত্ৰী এজন কাৰ্যকৰ্তা, মুখ্যমন্ত্ৰী কাৰ্যকৰ্তা, ময়ো এজন কাৰ্যকৰ্তা। গতিকে আমাৰ ৰাষ্ট্ৰীয় সমিতি আছে, ৰাষ্ট্ৰীয় সমিতি আমি প্ৰেচিডেণ্ট বেষ্ট অৰ্গেনাইজেশ্যন, আৰু ৰাষ্ট্ৰীয় সমিতিৰ সভাপতি হৈছে আমাৰ জেপি নাড্ডা ডাঙৰীয়া। এইপিনে অসম গণ পৰিষদৰ কেন্দ্ৰীয় সমিতি আছে, তাৰ সভাপতি হৈছে অতুল বৰা ডাঙৰীয়া। গতিকে জেপি নাড্ডা ডাঙৰীয়া আৰু অতুল বৰা ডাঙৰীয়া বহি যিটো সিদ্ধান্ত ল'ব সেইটো সিদ্ধান্ত চূড়ান্ত হ'ব। যে মানে যুদ্ধ মানে আৰম্ভ নহওঁতে ভিভিখন আৰম্ভ হৈ গ'ল তেওঁলোকৰ। কংগ্ৰেছৰটো এইটো কেৰেক্টাৰে, কংগ্ৰেছৰ এইটো কেৰেক্টাৰে। তাৰ বিপৰীতে আমাৰ বিজেপিৰ কেৰেক্টাৰ, আমাৰ বিজেপিৰ কেৰেক্টাৰ কেনেকুৱা চাওক। আমাৰ যেনে ভজনলাল শৰ্মা, কোনোতো আশাই কৰা নাছিলে যে ভজনলাল শৰ্মা প্ৰথমবাৰৰ কাৰণে আমাৰ তেখেতে বিধায়ক হৈছে। আৰু বিধায়ক হোৱাৰ পিছত তেখেতক ৰাজনাথ সিং ডাঙৰে গৈ পেলাই ঘোষণা কৰি দিছে। আৰু কাৰ জৰিয়তে ঘোষণা কৰি দিছে? এই বিজয় ৰাজে সিন্ধিয়াৰ জৰিয়তে। তেওঁৰ জৰিয়তে ঘোষণা কৰি দিছে যে হেৰিয়া বসুন্ধৰা ৰাজে সিন্ধিয়াৰ জৰিয়তে যে তেওঁ হ'ব দলপতি হ'ব। গতিকে আমাৰ প্ৰধানমন্ত্ৰী কোন হয়, মুখ্যমন্ত্ৰী কোন হয়, কোনে দলৰ সভাপতি হয়, কোনে ৰাষ্ট্ৰপতি হয়, কোনে MLA হয়, আমাৰ সেইটো আমিও নাজানো, কোনো নাজানে। বহুত বিশ্লেষণ কৰি, নহ'লে ভজনলাল শৰ্মাৰ দৰে মানুহে
মুখ্যমন্ত্ৰী হ'ব বুলি কোনে বিশ্বাস কৰিছিলে? যে মধ্যপ্ৰদেশৰ দৰে ঠাইত য'ত শিৱৰাজ সিং চৌহান আছে তাত তেওঁৰ ধৰণে বেলেগ মুখ্যমন্ত্ৰী দিছে, কোনো ধৰণৰ প্ৰতিক্ৰিয়া নাই। গতিকে সেইটোৱে পাৰ্টিৰ ডিফাৰেঞ্চ সেইটোৱে। আৰু তেওঁলোকৰ এতিয়া টিকট কোন হ'ব সেইটো লৈ পেলাই উৰি চলি আছে। আমাৰ মুখ্যমন্ত্ৰী কোন হ'ব আমি এৰি দিছোঁ, তেওঁলোকে এৰি দিয়ে হাইকমাণ্ডক, আমি এৰি দিওঁ ৰাষ্ট্ৰীয় কমিটিক। গতিকে ৰাষ্ট্ৰীয় কমিটি যিটো সিদ্ধান্ত লয় সেইটো সিদ্ধান্ত হ'ব। গতিকে ৰাইজে দেখাৰ পিছত নিশ্চিত ওপৰত সকলোৱে সিদ্ধান্ত এটা লৈছে আগন্তুক দিনত। কাৰণ এই কংগ্ৰেছক যে ৰাইজে পৰিহাৰ কৰিছে তাৰ বেলেগ প্ৰমাণ নালাগে। অসমৰ মই কংগ্ৰেছীসকলক এইটোৱে আহ্বান জনাওঁ যে তেওঁলোকে যিমানেই যি নকৰক কিয়, কাৰণ আমি ছত্তীশগড়ত আমি ভবাই নাছিলোঁ, তাৰমানে আমি নাভাবোঁ কিন্তু জনসাধাৰণে ভাবে। আৰু জনসাধাৰণৰ ঊৰ্ধত কোনো পলিটিকেল পাৰ্টি হ'ব নোৱাৰে, বিজেপিও হ'ব নোৱাৰে, জনসাধাৰণৰ ঊৰ্ধত হ'ব নোৱাৰে। সেইটো প্ৰমাণ কৰি দিছে যে জনসাধাৰণৰ ঊৰ্ধত যে কংগ্ৰেছও নহয় বিজেপিও নহয়, এইটো ছত্তীশগড়ত প্ৰমাণ হৈছে। যাৰ কাৰণে কি আমি নভবাৰ পিছতো তাৰে ৰাইজে কাক ভোট দিছে, মোদী ডাঙৰীয়াক দিছে বা ভাৰতীয় জনতা পাৰ্টিক দিছে। গতিকে জনসাধাৰণ হৈছে আমাৰ নৰৰূপী নাৰায়ণ। গতিকে অসমৰ নৰৰূপী নাৰায়ণসকলেও নিশ্চিত ওপৰত যেতিয়ালৈ অসমৰ মনত হৃদয়ত ভাৰতীয় স্বাভিমান আৰু অসমীয়া স্বাভিমান থাকিব তেতিয়ালৈ ভাৰতীয় জনতা পাৰ্টি বা মৃত্যুজোঁটকে ভোট দিব। আসন্ন 2024-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বরাকের বিভিন্ন প্রার্থীদের টিকিট আদায়ের জন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। শুক্রবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে শিলচর লোকসভা আসনে দলের কাছে টিকিট চেয়ে প্রথম প্রার্থী হিসেবে আবেদনপত্র জমা দিলেন অশোক বৈদ্য। এদিন জেলা কংগ্রেসের উপসভাপতি সুজন দত্তের হাতে নিজের আবেদনপত্র তুলে দেন তিনি। আবেদনপত্র জমা দেওয়ার পর অশোক বৈদ্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলেন, এপিসিসির তরফে 11 থেকে 24 ডিসেম্বরের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমার নির্দেশ দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি শুক্রবার শিলচর আসনের জন্য মনোনয়নপত্র দলীয় নেতৃত্বের হাতে তুলে দিয়েছেন। এছাড়াও বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি জানান, কেন্দ্র ও রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চললেও উপত্যকাবাসী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ক্ষমতার লাভ উঠিয়ে বর্তমান সরকার একের পর এক প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানিয়ে আসছে। জেলায় বেকার সমস্যার সমাধান, বিকল্প মহাসড়ক নির্মাণ, জেলায় একটি রেলওয়ে ডিভিশনের নির্মাণ ও শিলচরে আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের কথা চিন্তা করে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের এপিসিসি গুয়াহাটি থেকে একটা নির্দেশ বেরিয়েছে যে আমরা যারা টিকিট প্রত্যাশী লোকসভা 2024-এর আমরা 11 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত সেই প্রক্রিয়া চলে। আমি অশোক বৈদ্য, ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট, আমি শিলচর থেকে পার্টির আবেদন করেছি প্রত্যাশী হিসাবে এবং প্রথম আমার নিজের ডিস্ট্রিক্ট শিলচর ডিস্ট্রিক্ট কংগ্রেসে আজকে আমি আমার মনোনয়ন জমা দিয়েছি। আমি আশা রাখি যে ভারত সরকারের মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে যে দায়িত্ব সেটা আমি পালন করতে পারবো। দেখেন আমাদের এখানে অনেক সমস্যা আছে, বিশেষ করে আজকে এই রেলের নেটওয়ার্ক যদি ধরেন ভারত সরকারের, তার একটা ডিভিশনের একান্ত প্রয়োজন। স্বাস্থ্য বলেন, যদি একটা মেডিকেল কলেজের উপরে অনেক চাপ, এখানে আরও 2টা মেডিকেল কলেজের একান্ত জরুরি। যে বন্যা সমস্যা, এটাও আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারের ইয়েতে এটা নজরে আনা উচিত এবং সেটা পার্লামেন্টে সেটা আলোচনা হওয়া উচিত। যেটার আমি মনে করি যে লোকসভা 24-এ জনগণ ভোট দেওয়ার আগে এই যে ইস্যুগুলি, যে বিশেষ করে বেকার যুবক যুবতী ভাই বোনেরা যারা আছেন, আমাদের পেপার মিলটা বন্ধ হয়ে আছে। হিন্দুস্তান পেপার মিলের অনেক প্রায় 500 বিঘার উপরে জায়গা আছে, সেখানে কুটির শিল্প মাঝারি শিল্প হওয়ার অনেক সম্ভাবনা আছে, যেটা ভারত সরকারের অনেক স্কিম আছে। সুতরাং আমরা এখানে যে পার্লামেন্টেরিয়ান সেরা সুযোগ্য যদি দক্ষ হন তাইলে নিশ্চয়ই এগুলি ভারত সরকারের নজরে আনা যাবে। এরপরে দেখেন যোগাযোগ ব্যবস্থা, সড়ক যোগাযোগ ব্যবস্থা একটাই লাইফ লাইন। এই যে সোনাপুরের অবস্থা, এই মালিডোরের অবস্থা, সুতরাং আমাদের বিকল্প যেটা হাফলংয়ে যে রোডটা, সেটা আজকে অনেক দিন ধরে সেটার কাজ চলছে কিন্তু সেটা পূর্ণ হচ্ছে না। এইসব বিভিন্ন ব্যাপার আছে যেগুলি আমার মনে হয় পার্লামেন্টে আমাদের তুলে ধরা উচিত
আর আমার আত্মবিশ্বাস পার্টি সেটা চিন্তা করে যাকেই মনোনয়ন দেয় পার্টির তরফ থেকে নিশ্চয়ই প্রত্যাশী হিসাবে আমার কথা বিবেচনা করবে এবং বরাকের জনগণ যখন বা শিলচরের জনগণ যখন গণদেবতা যখন ভোট দেবে সেই কথাগুলি মাথায় রেখে ভোট দেবে। উধারবন্দের চণ্ডীঘাট পাথর কুইরির দুর্নীতি নিয়ে প্রতিবাদ করায় স্থানীয়দের দালাল ও দুষ্টচক্র বলে অভিহিত করল অবৈধ কুইরির মহালদাররা। এর তদন্তে দাবি করে সিএম ভিজিলেন্সের দৃষ্টি আকর্ষণ করল স্থানীয়রা। কাছাড়ের উধারবন্দের চণ্ডীঘাট পাথর কুইরির দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন স্থানীয় জনগণ। বিজেপি কাছাড় কমিটির সভাপতি বিমলেন্দু রায়ের বরাত প্রাপ্ত কোয়ারিতে দুর্নীতির অভিযোগ উত্থাপন করায় মহালদারের একাংশ ঘনিষ্ঠরা কোয়ারির দুর্নীতি ঢাকার প্রচেষ্টা চালিয়ে আসছেন, কিন্তু স্থানীয় জনগণ চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিটের দুর্নীতি মেনে নিতে পারছেন না। চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিটের দুর্নীতি বন্ধ করার জন্য অনুরোধ করেন স্থানীয়রা। শুক্রবার এলাকার জনগণ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান, দুর্নীতি বন্ধ করা না হলে তারা গণতান্ত্রিকভাবে আন্দোলন অব্যাহত রাখবে। তাদের দাবি কোয়ারির সীমা নির্ধারণ করা, চালান উচিত মূল্যে বিক্রি করা ইত্যাদি দাবি। স্থানীয়রা আরও জানান, মধুরা ফরেস্ট বিট অফিস থাকার পরও কিভাবে মহালদাররা সরকারি অফিস চালান। মধুরা ফরেস্ট বিট অফিসকে নিজেদের ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করে কিভাবে বেডরুম থাকা একটি কার্যালয় বানিয়েছে। বিট কার্যালয়ের কর্মীরা সরকারি মাইনে নিয়েও ব্যক্তিগত মালিকানায় কাজ করছে বলে অভিযোগ স্থানীয়দের। সমস্ত বিষয় নিয়ে এলাকার জনগণ মুখ্যমন্ত্রী ভিজিলেন্সের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। প্রতিবাদী সভায় তাপস দেব, আলতাফ হোসেন, জব্বর আহমেদ, আব্দুল্লাহ লস্কর, রাহুল মালাকার, শাহরুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মহালদার তো পারমিটও লেখা দেখছি বিজেপির কাছাড় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিমলেন্দু রায় মহাশয়, তার নেতৃত্বে এটা চলে। ওই পারমিটও যখন তার নামতে 5 দিনের মাথায় ফের বাজারিছড়া চুড়াইবাড়ি এলাকায় পুলিশের হাতে ধরা পড়ল 6 চাকার কন্টেনার গাড়ি থেকে প্রায় 10 লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ। এতে গাড়ি চালককেও আটক করা হয়। এ মর্মে চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্ট ইনচার্জ প্রণব মিলে জানান, পুলিশের বিশেষ তল্লাশিতে এ সাফল্য আসে। উক্ত রাতে কন্টেনার গাড়ি থেকে 10 লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ জব্দ। 01 AR 1761 নম্বরের একটি কম্বল বোঝাই কন্টেনার গাড়ি গুয়াহাটি থেকে ত্রিপুরায় যাবার পথে অসম সীমান্তের শেষ পুলিশি চেক গেট চুড়াইবাড়িতে পৌঁছালে গাড়িটিতে আগাম খবরের ভিত্তিতে তল্লাশি করে তৎপরত পুলিশ। এতে গাড়ির ভিতরে থাকা সারি সারি কম্বলের বান্ডিলের আড়াল থেকে 12 কার্টুনে 19-20 বোতল নেশা জাতীয় কফ সিরাপ কসকাফ উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 10 লক্ষাধিক টাকার মতো হবে। এ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে লরি চালককেও আটক করা হয়। তার নাম ভরত দেববর্মা, বাড়ি ত্রিপুরায়। স্থানীয় পুলিশের পক্ষে ধৃতের বিরুদ্ধে NDPS ধারার মামলা হাতে নিয়ে তাকে রাতভর বাজারিছড়া থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার মেডিকেল চেক আপ করিয়ে জেলা CGM আদালতে তোলা হলে মহামান্য আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে। অসম এহেন ঘন ঘন নেশা বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। এবারে খেলার খবর। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত প্রয়াত হরগোবিন্দ দাস মেমোরিয়াল প্রাইজ মানি পুরুষ হকি লিগ কাম নকআউট কম্পিটিশন জেলা ক্রীড়া সংস্থার মাঠে 2টি খেলা হয়। প্রথম খেলাতে মালুগ্রাম ক্লাবকে 4-2 গোলে হারিয়ে কল্লোল সংঘ জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে ইভিনিং ক্লাবকে 1-0 গোলে হারিয়ে ইটখোলা স্পোর্টিং ক্লাব জয়ী হয়। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।